আহ্বান করছি। ওম असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। এটাকে বন্ধ করে দিতে পারে, এটাকে বন্ধ, এটা আওয়াজ বেশি আছে। ব্যাস ঠিক আছে। Revered Swami Shastragyananda Ji Maharaj, respected Swami Ekachittananda Ji, Ishteshananda Ji Maharaj, other revered monks, dear brahmachari brothers, teachers, staff members, and dear friends. So I'm back again. We're going to continue the talk which we started. You saw me on the screen. Ja hoyeche eto obdi. I'll give a very quick recap. সংস্কৃততে একটা কথা আছে, সিংহাবলোকন, মানে বলা হয় নাকি সিংহ যখন জঙ্গল দিয়ে হেঁটে যায় মাঝে মাঝে পেছন দিকে তাকিয়ে দেখায়, ইন ইটস রয়্যাল ম্যাজেস্টিক ওয়ে, কতটা দূর এলাম আমরা। তো ওইটা আমরা একটু সিংহাবলোকন করব। কি দেখলাম আমরা এত অবধি? আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞানের অনুসন্ধানে আমরা আছি। উপনিষদ বলে দিয়েছে আত্মজ্ঞান কি করে হবে। ইয়ো বেদ নিহিতম গুহায়াম পরমে ব্যোমন। এই যে শরীর মন, এই যে এটা একটা গুহা বলে ভাবুন, আর আত্মা এখানেই আছে। কে বলেছে? আমরা অনুভব করি আমি কোথায় আছি, আপনি কোথায় আছেন, আমরা সবার সঙ্গে সঙ্গে বলবো এই এই তো আমি এখানে আছি। তাহলে উপনিষদ সেইখান থেকে আরম্ভ করছে। আপনাদের কষ্ট হবে না তো? ফ্যান বন্ধ করে দিয়েছে ওখানে। আচ্ছা, উপনিষদ সেইখান থেকে আরম্ভ করছে যে এই শরীর মন রূপ গুহাতেই আমি আছি। এইখানে আমরা প্রবেশ করে, এই গুহার মধ্যে প্রবেশ করে আমরা অনুসন্ধান করব, আমাদের নিজেকে অনুসন্ধান করব। উই আর ট্রাইং টু ফাইন্ড আউট হু অর হোয়াট উই আর। এই দ্য জার্নি হ্যাজ স্টার্টেড। একদম বাহ্যিক এক্সটার্নাল থেকে আরও অন্তর ভেতরে ভেতরে যাচ্ছি আমরা। প্রথমে ধরলাম নিজেকে এই, আর প্রথমেই বলা হয়েছে উই মাস্ট অ্যাপ্রোচ ইট ইন দ্য সিম্পলেস্ট পসিবল ওয়ে। সূক্ষ্ম ঠিকই, কিন্তু সরলভাবে। হ্যাঁ, যখন শরীর বলা হচ্ছে, এই তো শরীর বললাম। শিশুরা যেমন নাক বললে কি বলে? এই তো নাক। তারা কখনো একটা থিওরিটিক্যাল বলে না যে এটা ঘ্রাণেন্দ্রিয় যার দ্বারা শ্বাস প্রশ্বাস হয়, ওরকম নয়। নাক মানে এইটা, কান মানে এইটা, শরীর মানে অন্নময় আত্মা মানে এই তো এইটাই হচ্ছে শরীর। এইভাবে ধরতে হবে, প্রত্যেক স্টেজে নিজেকে ধরতে হবে। শরীর তো কেউ দেখিয়ে দিতে পারে, শ্বাস প্রশ্বাসও কেউ দেখিয়ে দিতে পারে। এবার মন কোনটা নিজেকে ধরতে হবে, বুদ্ধি কোনটা নিজেকেই ধরতে হবে, তারপরে আনন্দময় কোষ কোনটা সেটা নিজেকে ধরতে হবে। আমরা কি দেখলাম? প্রথমে শরীর, গুহার মধ্যে প্রবেশ করলাম। এই শরীর কিন্তু আমি নই। হ্যাঁ, শরীর আছে কিন্তু আমি নই। কেন আমি নই? আমার শরীর আছে কিন্তু আমি শরীর নই। কেন আমি নই? আমরা দেখলাম তিনটে যুক্তি দেখলাম, সবিকার, নির্বিকার, দ্রষ্টা, দৃশ্য, জড়, চেতন। যেহেতু শরীরটা সবিকার, বিকার হচ্ছে ছোট জন্মর থেকে, ছোটবেলার থেকে এখন বৃদ্ধ অবস্থা, কত রকম বিকার হচ্ছে, কত রকম চেঞ্জ হচ্ছে শরীরের। কিন্তু যেহেতু আমি বলছি আমি সেই এক। জন্ম কার হয়েছিল? আমার হয়েছিল। শিশু কে ছিল? আমি ছিলাম। স্কুলে কে ছিল? আমি ছিলাম। কলেজে গেল, চাকরি করলো কে? যে সংসারের মধ্যে প্রবেশ করলো কে? আমি সেটা আমি। আই এম দ্য সেম ওয়ান। তাহলে আমি নির্বিকার, শরীর সবিকার। আই ক্যানট এক্স্যাক্টলি বি দ্য বডি। বডি ইজ দেয়ার, এটা একটা যুক্তি। আমি শরীরের অনুভব করছি, আমি শরীরকে দেখতে পাই, এই তো শরীর। হ্যাঁ, আচ্ছা, গরম হচ্ছে, আমি তো বুঝতে পারছি। এই যে আমি দ্রষ্টা, শরীর হচ্ছে দৃশ্য। দ্রষ্টা দৃশ্য কখনো এক হয় না। এই যে যেমন এটা দৃশ্য, পোডিয়ামটা, আপনারা দ্রষ্টা, এটা আপনার থেকে আলাদা। চোখ দেখছে, চোখটা এটা দৃশ্য, চোখটা হচ্ছে দ্রষ্টা, চোখটা এই দৃশ্যর থেকে আলাদা। তেমন আমি শরীরের দ্রষ্টা, শরীর আমি কখনো হতে পারি না, শরীর দৃশ্য। আমি চেতন, আই এম কনসিয়াস অফ দ্য বডি। The body is not conscious of itself or anything else, but I am conscious of it. Therefore, চেতন আর জড়র বিভাগটা বুঝতে হবে যে আমি
জড় নই, আমি চেতন। সবিকারত্বাৎ দৃশ্যত্বাৎ জড়ত্বাৎ নাহম দেহ নাহম অন্নময়। যেহেতু অন্নময় শরীর হচ্ছে সবিকার, জড় এবং দৃশ্য, অতএব আমি শরীর হতে পারি না। আরও গভীরে দেখলাম অন্যান্তরাত্মা প্রাণময়া। আমি কি প্রাণ? এই যে হ্যাঁ, এটা পুরোটা প্রাণ নয়, এটা হচ্ছে একটা জাস্ট টিপ অফ দি আইসবার্গ বলা হয়। প্রাণ তো সব রকম ফিজিওলজিক্যাল প্রসেসেস যেটা শরীরটাকে বাঁচিয়ে রেখেছে, সেটাও আমি নই, সেটাও বিকারী। শ্বাস প্রশ্বাস চলছে, প্রাণের কত বিকার হচ্ছে, সেটাও দৃশ্য, আই ক্যান অবজার্ভ। আমরা বললাম যে সেই মাইন্ডফুলনেস মেডিটেশনে কি করা হয়, হ্যাঁ, ব্রিদিং ইন ব্রিদিং আউট, হ্যাঁ, ইউ অবজার্ভ ইট। তুমি দ্রষ্টা, প্রাণ হচ্ছে তোমার দৃশ্য। আর আমি জড়, আমি জড় নই, আমি হচ্ছে চেতন, প্রাণ হচ্ছে জড়। প্রাণ নিজেকেও জানে না, অন্য কিছুকে জানে না, কিন্তু আমি প্রাণকে জানতে পারছি। অতএব যেহেতু আমি নির্বিকার, প্রাণ সবিকার, যেহেতু আমি দ্রষ্টা, প্রাণ হচ্ছে দৃশ্য, যেহেতু আমি হচ্ছি চেতন আর প্রাণ হচ্ছে জড়, আমি প্রাণ হতে পারি না। তাহলে আমি কে? আরও একটু গভীরে যাই, এই গুহার মধ্যে, এই যে শরীর মন রূপ গুহার মধ্যে আরেকটু গভীরে নিরীক্ষণ করে দেখি অন্য অন্তরাত্মা মনোময়া। একদম যেন আমরা যাকে নিজেকে ভাবি, উই আইডেন্টিফাই উইথ দ্য মাইন্ড। চিন্তা ভাবনা যা হচ্ছে, উই আইডেন্টিফাই উইথ দ্য মাইন্ড। আমাদের সব সংসার কিন্তু এই মনের জন্য। আর অধ্যাত্ম জীবন, মুক্তি লাভ, এও মনের জন্য। হ্যাঁ, সো কিন্তু মন কি পরিবর্তনশীল? হ্যাঁ। মন কি দৃশ্য? হ্যাঁ। মন কি জড়? হ্যাঁ। অদ্বৈত বেদান্ত বলছে মনও জড়। হ্যাঁ, আমি নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন। আর মন হচ্ছে সবিকারী, মন দৃশ্য, মন হচ্ছে জড়। মন জড় বললে অনেকে বুঝতে পারে না, কী বলছো মন জড়? মন তো চেতন, একদম চেতনে ভরা একদম। কিন্তু একটা সিম্পল এক্সপেরিমেন্ট উইল শো। আমি যখন ভাবছি একটা চিন্তা, আমি যদি ভাবি যে ABCD ভাবলাম, একটা চিন্তা করলাম, সেই ABCDটাকে একটা লাইক এ মেন্টাল টক। ওটা তো চৈতন্য নয়, ওটা তো নিজেকেও জানে না, আমাকেও জানে না। ABCD কি ভাবছে এই যে সর্বপ্রিয়ানন্দ আমার চিন্তা করছে আবার? না, ABCD ইজ লাইক এ মেন্টাল থট। এটা মেন্টাল, আমি কথা যেমন বলি মেন্টাল টকের মতন ABCD মনের মধ্যে, সেটাকে আমি জানছি। সেই চিন্তাটা নিজেকেও জানে না, সেই যেটা অন্তঃকরণে বৃত্তি, সে নিজেকেও জানে না, অপরকেও জানে না, কিন্তু আমি নিজেকে জানি এবং সেটাকে জানি। অতএব আমি চেতন। চিন্তা ভাবনাগুলো, আমাদের যে ফিলিংসগুলো, আমাদের মেমোরিগুলো সব জড়। দে আর অল অবজেক্টস ইন অ্যাওয়ারনেস। আরও তাহলে আমি মন নই, আরও অন্তর। তাহলে আমি কি আছি? গুহার মধ্যে আরও প্রবেশ করলাম, বুদ্ধিতে পৌঁছলাম। এই মনেরই আরেকটা বিভাগ, খুব সূক্ষ্ম বিচার করছি যে মন দিয়ে, সেটা বুদ্ধি। সেটাও সবিকার, সেটাও দৃশ্য, সেটাও জড়। হ্যাঁ, তাহলে আমি সেই বিজ্ঞানময়, সেটাও নই। আরও অন্তরে প্রবেশ করলাম, যেখানে জগতের কোনো অনুভব নেই, যেখানে শরীরের অনুভব নেই, মন শুয়ে পড়েছে একদম নিস্তব্ধ শান্ত, যেমন গভীর নিদ্রাতে হয়, সেটাকে আনন্দময় বলে, কজাল স্টেট। কিন্তু সেটাও আমি নই, যেহেতু সেটা সবিকার, সেটা হচ্ছে দৃশ্য, সেটা জড়। তাহলে কি পেলাম? এতক্ষণ অবধি আমরা দেখি আমাদের যে প্রোগ্রেস, দ্য ম্যাপ অফ আওয়ার প্রোগ্রেস, হোয়াট হ্যাভ উই ডান সো ফার। যেটা যেটা মনে হচ্ছিল যে আমি, এখন সেই প্রত্যেকটা রিজেক্ট করা হচ্ছে। 5টা ক্যান্ডিডেট আমরা দেখলাম, এইটা তো আমি না, রিজেক্ট করা হলো। অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। হ্যাঁ, না অহম, আমি নই এগুলো। কেন? সবিকারত্বাৎ, দৃশ্যত্বাৎ, জড়ত্বাৎ। যেহেতু এগুলো বিকারী, যেহেতু এগুলো দৃশ্য, যেহেতু এগুলো জড়, আমি নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন। এর একসঙ্গে কখনো এটা এক হতে পারে না। অতএব এইগুলোর থেকে আমি আলাদা। এগুলো তো জিনিস, এটা যেমন একটা জিনিস, এটা একটা জিনিস। এই শরীর, প্রাণ, মন, এগুলো জিনিস, সূক্ষ্ম জিনিস এগুলো, দে অবজেক্টস, দে আর নট মি। তাহলে আমি কে? উপনিষদ এখানে চুপ করে গেল। ভেরি স্কিলফুল টিচার, উপনিষদ চুপ করে গেল। আমরা সাধারণত ভুল করি যখন আমরা অদ্বৈত বেদান্ত পড়ি, আমরা 5টা কোষের বিষয়ে বলে, এই 5টা কোষ আমি নই, এর পারে আমি আত্মা, এই বলে শেষ করে দিই, আর সব পুরো লেসনটাই গুপলেট হয়ে গেল। সেখানে শিষ্যের যে ব্রহ্মজ্ঞান হওয়ার চান্সটা ছিল, সেটা বন্ধ হয়ে গেল। উপনিষদ কি স্কিলফুলি দেখাচ্ছে। উপনিষদ কিচ্ছু বলল না,
হ্যাঁ, যে তুমি কে? এখন শিষ্য পাজলড, আচ্ছা এবার দেখান, আত্মাকে দেখান। এই তো গুহার মধ্যে আমি প্রবেশ করে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরে পৌঁছে গেছি। আচ্ছা এই প্রত্যেকটাকে কিন্তু এইভাবে ধরবেন, হ্যাঁ, যেমন নাক, শরীর, প্রাণ, মন, বুদ্ধি, এইভাবে ধরবেন। তাহলে আমি কোথায়? আমি তাহলে নেই, আত্মা নেই, ব্রহ্ম নেই। অসৎ ব্রহ্ম ইতি বেদ চেত, তাহলে কি চৈতন্য, ব্রহ্ম, আত্মা বলে কিছু নেই? ঋষি বলছেন আসন্নেব স ভবতি, তাহলে তো তুমি নিজে থাকবে না। যে ভাবে যে ব্রহ্ম নেই, তুমি তো আফটারঅল, আমাদের পুরো বক্তব্য হচ্ছে তুমিই ব্রহ্ম, তুমি তো আছো, ইউ আর শিওর অ্যাবাউট ইট। এখন সমস্যাটা এই হয়ে গেছে, আমি আছি, আই এম শিওর, কিন্তু আমি কোনটা আমি পয়েন্ট আউট করতে পারছি না। যেটা পয়েন্ট আউট করছি সেটা আমি নিজেকেই আমাকে স্বীকার করতে হচ্ছে, এটা আমি হতে পারি না। হ্যাঁ, যেমন আমি টেবিল হতে পারি না, আমি শরীরও হতে পারি না, আমি প্রাণও হতে পারি না, মনও হতে পারি না, বুদ্ধিও হতে পারি না। এগুলোর যে অভাবাত্মক, বীজাত্মক কারণ অবস্থা আনন্দময়, সেটাও আমি হতে পারি না। তাহলে আমি কে? আমি কোনটা? আমি আছি কিন্তু ধরতে পারছি না আমি কি। এইখানে গল্প না বললে হবে না, এই জায়গাটা একটা গল্প দরকার আছে। সেটা হচ্ছে যে অনেকে শুনেছে, দশম ব্যক্তির গল্প, পুরানো গল্প। এইটা এই জায়গায় প্রযোজ্য, এই ঠিক জায়গায় যেখানে দিতে হয় গল্পটা। 10টি বন্ধু তারা গ্রাম থেকে বেরিয়েছে, আরেক জায়গায় যাবে নদী পার করে। তো তারা যাচ্ছেন, নদী পার করলেন, পার করে ওপারে গিয়ে হঠাৎ তাদের সন্দেহ হয়েছে, আচ্ছা সবাই কি পার করেছে নাকি ডুবে গেল কেউ? গুনে দেখি। একজন গুনতে আরম্ভ করলো, 1 2 3 4 5 6 7 8 9। এই দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 9। উরি বাবা, তুই ডুবে গেছে? কে ডুবে গেছে? দশম ব্যক্তি ডুবে গেছে। 10th person is drowned। এই তো 9 জনকে পাওয়া যাচ্ছে, রোল নাম্বার 1 to 9। রোল নাম্বার 10 গেল কোথায়? অন্য বলছে তুমি গুনছো না ঠিক করে, আমি গুনে দেখি। যে গুনছে সেই দেখছে 9 জন আছে, দশম ব্যক্তি নেই। তাদের কান্নাকাটি, হাহাকার। পাশ দিয়ে একজন যাচ্ছিল, সে বলল, ভাই তোমরা কাঁদছো কেন? তারা বলল যে এই দেখুন আমরা কি দুর্ঘটনা, হ্যাঁ আমরা এইভাবে পার হচ্ছিলাম, আমাদের বন্ধু বেচারা সে ডুবে গেছে। কি করে জানলে ডুবে গেছে? নেই তো, নেই কি করে জানলে? আমরা গুনেছি 9 জনই আছে, দশম ব্যক্তি নেই। তো সেই লোকটা নিশ্চয়ই গুনে দেখেছে 10 জন আছে, সে বুঝে গেছে কি হয়েছে। তখন সে আশ্বাস দিল, দশম ব্যক্তি আছে, হ্যাঁ তুমি চিন্তা করো না। এটা হচ্ছে গুরু বলল, উপনিষদ বলল, হ্যাঁ বেদবাক্য আমাদের ধর্ম থেকে বলে দিল আছে। হ্যাঁ, তখন বলছে তাই? কোথায়? আমরা তো বুঝতে পারছি না, কোথায়? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখান দশম ব্যক্তি কোথায় আছে। তোমরা গুনেছি তো আমি, না আরেকবার গোনো। তো গুনছি, আচ্ছা ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। বললাম তো 9 জন। সেই লোকটি তার হাতটা ধরিয়ে ঘুরিয়ে দিল, দশমস্তমসি, দশম ব্যক্তি তুমি, ইউ নাম্বার 10। তাই? আচ্ছা দেখি 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10। আরে বাবা, দশম ব্যক্তি পাওয়া গেছে, কি আনন্দ। অন্যরা বলছে আমি দেখি। সবাই গুনলো, 1 2 3 4 5 6 7 8 9 10। আরে বাবা, দশম ব্যক্তি পাওয়া গেছে। সবাইকার খুব আনন্দ। তখন আনন্দ লাভ, তাদের দুঃখ চলে গেল। এই যে গল্পটাকে বিদ্যারণ্য স্বামী পঞ্চদশীতে একটা পুরো চ্যাপ্টার আছে, এই গল্পটাকে উনি ভেঙেছেন 7টা স্টেজে। স্পিরিচুয়াল লাইফ, বেদান্ত মতে স্পিরিচুয়াল লাইফের 7টা স্টেজে। প্রথম স্টেজ হচ্ছে অজ্ঞান, স্টেজ 1। দশম ব্যক্তি আছে আমি জানি না, সেই অজ্ঞান থেকে হলো ভ্রম, যে দশম ব্যক্তি ডুবে গেছে। দশম ব্যক্তি আছে জানি না, সে ঢেকে গেছে। এবার আমি ভাবছি কি হলো, নিশ্চয়ই ডুবে গেছে। তাহলে দ্বিতীয় হলো ভ্রম হলো। তার থেকে দুঃখ, সংসার এইসব চলছে, তার কষ্ট, কান্নাকাটি। তারপরের স্টেজ এলো যখন সেই লোকটি এসে বলল দশম ব্যক্তি আছে। এটাকে বিদ্যারণ্য স্বামী বলছেন পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান মানে আমি শুনে নিলাম, ব্যাপারটা পড়ে নিলাম, ইউটিউবে শুনে নিলাম, কিন্তু আমি বলতে পারি না যে আমি ব্রহ্মজ্ঞানী। আমি ব্যাপারটা বুঝতে পারছি যে আচ্ছা আছে, এরকম একটা ব্যাপার আছে, পরোক্ষ জ্ঞান। তারপরে বলছেন যে অপরোক্ষ জ্ঞান কখন হলো? যখন তাকে গোনানো হলো 1 2 3 4 5 6 7 8 9, তুমি 10।
এই যখন 10th বলে বুঝলো আমি দশম, তাহলে যখন বুঝলো ও আমি তো সেই, এই যখন হলো তার অপরোক্ষ জ্ঞান হয়ে গেল দশম ব্যক্তি আছে। তারপরে কি হলো? দুঃখ নিবৃত্তি। যে ভেবেছিল আমাদের বন্ধু ডুবে গেছে, সেই দুঃখ চলে গেল সঙ্গে সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গে কি হলো? আনন্দ প্রাপ্তি। আচ্ছা, দশম ব্যক্তিকে পাওয়া গেছে, দারুণ ব্যাপার। ঠিক তেমনই সংসারে আমি যে আত্মা, আমি যে ব্রহ্ম, আমি যে অনন্ত অমর, আমার কোনো লিমিটেশন নেই, কোনো সসীম ভাব নেই, আমার কোনো চাহিদা নেই, আমি পূর্ণ, এটা আমরা জানি না। নাম্বার 1 অজ্ঞান। নাম্বার 2 ওটাকে না জেনে আমার সামনে চকমক করছে কি একটা মন, একটা শরীর, আমার সেইটার সঙ্গে আইডেন্টিফাই করে এবার চললাম সংসার করতে। এটা হচ্ছে ভ্রম, হচ্ছে এটার থেকে সংসার এবং দুঃখ। তৃতীয়, যখন আমি এই যে বেদান্ত, সংসারে দুঃখ হলো। এবার চতুর্থ হচ্ছে যখন সেই বেদান্ত কথা শুনলাম, উপনিষদ পড়লাম, অদ্বৈত বেদান্তের শিক্ষা প্রাপ্ত করলাম, শুনে শুনে আমার একটা ধারণা হলো, তাহলে কি আমি এটা নই? তাহলে কি আমি এর থেকে আলাদা কিছু? তাহলে আমার তখন একটা পরোক্ষ জ্ঞান হলো। এটা যেটাকে আমরা বলতে পারি বুক নলেজ, এটাকে আমরা বলতে পারি আমি বই পড়া বিদ্যা হলো একটা। তারপরে যখন এই বিচারটা করলাম, যেটা আমরা করব এতক্ষণ, যেটা আমরা দেখছি, যে বিচারটা যখন করে এই দশমস্তমসি আমি ধরতে পারলাম, তখন ও আমি বুঝে গেছি আমি সেই ব্রহ্ম, আমি সেই দ্রষ্টা চৈতন্য। হ্যাঁ, আর তারপরে সঙ্গে সঙ্গে এই যে সংসারের জন্য যে দুঃখ কষ্ট মন থেকে চলে যাবে, সেটা বাইরের জগৎ যেমন আছে তেমন থেকে যাবে। ঠাকুরের ক্যান্সারও সারবে না, ঠাকুরের হাত ভেঙে গেছিল এগুলো, সেটা সারলো না, কিন্তু তার জন্য কোনো বিন্দুমাত্র দুঃখ থাকবে না। তিনি তার নিজের অনন্ত রূপকে দেখছেন, তাতে কি আছে, একটা শরীরের কি আসে যায়। আর আনন্দ প্রাপ্তি, পূর্ণত্ব প্রাপ্তি হবে। এই 7টা স্টেজ, 7 স্টেজেস, এই গল্পটাকে উনি অ্যানালাইজ করেছেন বিদ্যারণ্য স্বামী। এবার আমরা দেখি শেষ মুহূর্তে পৌঁছে, হ্যাঁ, গভীরতম জায়গায় পৌঁছে আমরা দেখছি। একটা দুটো প্রশ্ন করি যে আচ্ছা, সেই যে দশম ব্যক্তি, সে খুঁজে পাচ্ছে না কেন? দশম ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না কেন? তার জবাবে সবাই বলবে ও নিজেকে গুনতে ভুলে গেছে, নিজেকে গুনতে ভুলে গেছে। বাইরে সবাইকে গুনছে, নিজেকে গুনতে ভুলে গেছে। আচ্ছা, ঠিক হলো। দ্বিতীয় তাহলে প্রশ্নটা হবে, সে নিজেকে গুনতে ভুলে গেল কেন? সে তো ভালোই গুনছিল, কিন্তু নিজেকে গুনতে পারছে না কেন? তার কারণ কিন্তু সূক্ষ্ম, ভেরি ইম্পর্ট্যান্ট। তার কারণ হচ্ছে যে যতজনকে ও পেয়েছে 1 থেকে 9 অবধি, সবাই বাইরে, সবাই আলাদা, সবাই অবজেক্ট। সো হি ইজ ইউজ টু অবজেক্ট। 9 জনকে অবজেক্ট রূপে পেল, তো অতএব তার মাথায় ঢুকেই গেছে, তাহলে দশম ব্যক্তিও তো ওইখানে থাকা উচিত। 1 2 3 4 5 6 7 8 9 ওইখানে আছে, তো 10 তো ওইখানে থাকা উচিত। এটাকে আমরা ভাববো এর কি মূর্খতা, কিন্তু আমরা সারাক্ষণ করছি এটা। যে ব্রহ্মজ্ঞানী, আত্মজ্ঞানী বলবে তোমরা সারাক্ষণ ওই মূর্খতা করছো। তোমরা যে বাইরে আত্মাকে, ব্রহ্মকে ধরার চেষ্টা করছো, এই যে ব্রহ্ম ধরলাম, ওই রকম হবে না। তার কারণ, আর আমরা এটা কেন করছি, তার কারণ এইটা যে আমরা এতদিন যা দেখে এসেছি, এতদিন জীবনে যা জন্ম জন্মান্তর ধরে যা অনুভব করে এসেছি, সেগুলো অবজেক্ট, সেগুলো দৃশ্য, সেগুলো একটি পদার্থ, বাইরে মানুষ, জীব জন্তু, জড় পদার্থ, সব কিছু সেগুলো অবজেক্ট। অতএব আমাদের মধ্যে আমার দৃঢ় প্রত্যয় হয়ে গেছে যে সত্য জিনিস মানে একটা অবজেক্ট হবে। যে অতএব যখন আত্মা, ব্রহ্ম, চৈতন্য এসব কথা শুনি আমরা ভাবি কোনটা, ওটা কোনটা? হ্যাঁ, ওদিকে উত্তরাখণ্ডের দিকে সাধারণ ভাষায় ওরা বলবে কোন চিজ হ্যাঁ, কোন জিনিস ওটা? জিনিস নয় ওটা। বড় দার্শনিক ডেভিড হিউম, তিনি বলছেন যে আচ্ছা, এই যে সেলফ বলে কথা হয়, এটা তো আমি খুঁজে পাই না। যখন আমি নিজের মধ্যে, when I introspect deeply into myself, I find thoughts, memories, ideas, perceptions, judgments, but nothing corresponding to a self. সেলফ বলে কোনো জিনিস, আত্মা বলে, সেলফ বলে কোনো জিনিস খুঁজেই পাচ্ছি না, অথচ আমি আছি। এখানে দার্শনিক উনি ঠিক ওই দশম ব্যক্তি যে ভুলটা, ওই অত বড় দার্শনিক হয়েও কিন্তু ওইটাই করছেন। উনি কি করছেন?
যা অনুভব করা যায়, যেগুলো অবজেক্ট, সেইখানে উনি নিজেকে খুঁজছেন। অবশ্যই খুঁজে পাবেন না। এই যে আমরা কিন্তু সেই একই ভুল করছি। আমরা ভাবছি আচ্ছা শরীরটা নয় আমি, প্রাণটা নয় আমি, মনটা নয় আমি, বুদ্ধিটা নয় আমি, তার সবগুলো বাদ দিয়ে দাও, অন্ধকার আনন্দময় নয় আমি সেটা। তাহলে আমি কোনটা? আরেকটা কিছু জিনিস এবার আমি খুঁজছি, আরেকটু সূক্ষ্ম জিনিস, আরেকটা কিছু না, ওরম কিছু নেই। কিন্তু এই যে পাঁচটাকে যে অনুভব করছে আর এর মাধ্যম দিয়ে জগৎকে অনুভব করছে, সেইটাই আমি। ওটা কি করতে হবে? এইভাবে তাকে করতে হবে। আমরা একটা এক্সারসাইজ করবো একটু পরে, লেট আস সি ইফ উই ক্যান ক্যাচ। ওটাকে এবার ওই শিশু যেমন ধরে নাক, ওইভাবে ধরতে হবে। এই শরীর আমরা করবো একটু পরে। আচ্ছা, আরো গভীরে এই প্রাণ, এই মন, এই হচ্ছে বুদ্ধি। সব অভাব হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে, শান্ত হয়ে গেলে এই রকম। এই সবগুলোকে কে দেখছে? তখন এইভাবে ঘোরাতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, ওখানে দশম খুঁজলে হবে না, ওখান থেকে হাতটা ঘুরিয়ে এখানে দিতে হবে। ঠিক তেমনই ওই আনন্দময় কোষ থেকে, আনন্দময়ের থেকে, বুদ্ধির থেকে আনন্দময়, আনন্দময়ের থেকে এবার এই ঘোরানোটা কেউ শেখাতে পারে না, নিজেকে ঘোরাতে হবে। এটা কেউ করে দিতে পারবে না। খুব সোজা, কিন্তু আবার খুব আমরাই ওটাকে খুব খুব শক্ত করে রেখেছি। ওটাকে তার শক্ত করার একটা কারণ হচ্ছে আমরা বাইরে দেখছি। শক্ত করার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা অভ্যেস করে ফেলেছি অবজেক্ট খোঁজা। যখন নিজেকেও ধরতে যাব, নিজেকে অবজেক্ট রূপে ধরার চেষ্টা করব, মুশকিল হয়ে যায়। তখন আমাদের করতে হবে কি, এই যখন এটাকে ঘোরাবো আমরা, তখন এইটুকু নিজেকে ধরার চেষ্টা করবেন না, নিজেকে ধরতে পারবেন না কখনো। যে ফ্ল্যাশ লাইট টর্চের আলো, সেটা দিয়ে সব কিছু প্রকাশিত করা যায়, কিন্তু সেটা দিয়ে টর্চটাকে প্রকাশিত করার চেষ্টা করুন, পারবেন না। যতবার ঘোরাবেন টর্চটা পেছনে চলে যাবে ওটা। অতএব আমাদের কি করতে হবে, ওই যে ঘোরাবো আমরা, ঘুরিয়ে নিয়ে শুধু এইটুকু জানবো কোনটা আমি নই, অথচ আমি আছি। আমি তো আছি, আর কোনগুলো আমি নই, শরীর মন প্রাণ এগুলো আমি নই, ওইটুকু জেনে থাকলে ওটা অটোমেটিক্যালি হবে, তখন প্রকাশিত হয়ে যাবে, ও এইটা আমি। এইবার আমি বলে যাব, যাদের ইচ্ছে তারা একটু চোখ বন্ধ করে ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইট। এটা আরামে একটু বসলেন শান্তভাবে। যদি কেউ মনে করে এটা সিম্পল থট এক্সপেরিমেন্ট, এমন কিছু বিরাট ব্যাপার নয়, বাট ইটস দ্য মোস্ট প্রফাউন্ড থিং। এই সকল উপাসনা, সকল দর্শন, সকল ধ্যানের নির্যাস এইখানে। এটা যদি ধরতে পারি তাহলে আর কিছু দরকার নেই। এটা যদি না ধরতে পারি, সব কিছু দরকার আছে। হনুমান জিজ্ঞেস করছেন রামচন্দ্রকে যে মুমুক্ষু যে মুক্তিকামী, সে কি করে তার মুক্তি হবে? তো রামচন্দ্র বলছেন মান্ডুক্যম একমেবা অলম মুমুক্ষু নাম বিমুক্তয়ে। বলছেন মান্ডুক্য উপনিষদ একাই হচ্ছে সাফিসিয়েন্ট, যেখানে ওঙ্কার আছে, অ উ ম জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এটা একটা পড়লেই যারা মুক্তিকামী তাদের মুক্তি হয়ে যেতে পারে, হবে। যদি না হয়, তারপরে রামচন্দ্র ওখানে 108টা উপনিষদের লিস্ট দিয়েছেন, তাহলে এটা সিলেবাস। যদি একটাতে না হয় তাহলে এটা সিলেবাস। কাশ্মীরি শৈবিজমে বিজ্ঞান ভৈরব নামক একটি টেক্সট আছে, 112খানা মেডিটেশন দিয়েছে সেখানে, 112, ওগুলোকে ধারণা বলে। প্রত্যেকটাতে যে কোনো একটাতে ব্রহ্মজ্ঞান অনুভূতি হয়ে যেতে পারে, এনলাইটেনমেন্ট হতে পারে, যে কোনো একটাতে 112খানা উপায় দিয়েছে। কিন্তু সেখানে অভিনবগুপ্ত একটা অদ্ভুত কথা বলছেন যে নিজের স্বরূপ, ওরা তো শিবস্বরূপ বলে, নিজেকে শিবস্বরূপ, জীব যে শিব জেনে নিয়েছে, তার জন্য এগুলো কোনো কিছু দরকার নেই। আর যে ভাবছে এইগুলো দিয়ে আমি নিজে শিবকে ধরতে পারবো, সে একটা ঘট দিয়ে সূর্যকে প্রকাশিত করার চেষ্টা করছে, মৃত্তিকার একটা মাটির কলসি দিয়ে সূর্যকে প্রকাশিত করার। সেই কথার মাঝখানে অভিনবগুপ্তের যে এই যে ইউজ অফ ওয়ার্ডস, এর ভেতরেও কিন্তু মুক্তির দ্বার খোলা আছে। আমি মন দিয়ে নিজেকে ধরবো, এটা যেন কলসি দিয়ে সূর্যকে প্রকাশিত করা হচ্ছে।
সূর্য তো আছেই, সে কলসিটাকে প্রকাশিত করছে। আমি তো আছি, আমি মনটাকে প্রকাশিত করছি। মন কখনো আত্মাকে ধরতে পারে না, কলসি কখনো সূর্যকে প্রকাশিত করতে পারে না, দরকারও নেই। ক্যানট ডু ইট, ইউ নিড নট ডু ইট। তুমিই প্রকাশিত করছো। এইবার এইটাকে মনে রেখে আমরা এগোবো। সো ইফ ইউ রিল্যাক্স অ্যান্ড সিট কোয়েটলি, যার ইচ্ছে চোখ বন্ধ করতে পারে। এবার আমরা শরীরের ধারণাটা করি, আবার আমাদের ফিলিংস, এই যে উই আর অল ফিলিং দ্য বডি, একটা বডি সেন্সেশন আছে। এবার এটাকে মনে মনে আই লেবেল ইট। হ্যাঁ, গুহার মধ্যে প্রবেশ করছি, আমি লেবেল করে দিলাম, মনে মনে একটা এই নাম দিয়ে দিলাম, এই শরীর, এই অন্নময়। এটা কিন্তু আমি নই, এটা একটা জিনিস, হ্যাঁ, দৃশ্য। আমি এটার দ্রষ্টা, এটাকে আমি অনুভব করি, এটা একটা দৃশ্য। এটা ক্ষেত্র, আমি ক্ষেত্রজ্ঞ। এটা সবই কার, সারাক্ষণ পাল্টাচ্ছে। এটা ছোটবেলা থেকে আজ অবধি পাল্টে গেছে, এর পরেও পাল্টাবে। আর আমি চেতন, এ তো আমি অনুভব করতে পারছি আমি চেতন। এই জিনিসটা একটা জড় জিনিস। এগিয়ে যাই, আরও গভীরে যাচ্ছি। এবার শ্বাস প্রশ্বাস নিন, ব্রিদিং ইন, ব্রিদিং আউট, হ্যাঁ, নিজের মতন করে, খুব নর্মালি, উইদাউট ট্রাইং টু চেঞ্জ দ্য ব্রেথ। যদি গভীর শ্বাস আসে, দেখলেন এটা গভীর শ্বাস আসছে। যদি শ্যালো ব্রিদিং, শ্যালো ব্রিদিং হচ্ছে, লং ব্রেথ, শর্ট ব্রেথ, যাই হচ্ছে, আই এম অবজার্ভিং ইট। এইটাকে প্রাণ, এই প্রাণও কিন্তু সবই কার। ইট ইজ চেঞ্জিং, আই অ্যাম আনচেঞ্জিং। ইট ইজ অ্যান অবজেক্ট, দৃশ্য। এটা তো আমি বুঝতেই পারছি, অনুভব করতে পারছি, আমি দ্রষ্টা। আর এটা জড়, এটা একটা বায়ুর ক্রিয়া, আমাদের ফুসফুসের ক্রিয়া এটা একটা। আর আমি তার দ্রষ্টা, তো আমি চেতন, এটা জড়। যেহেতু আমি নির্বিকার, দ্রষ্টা, চৈতন্য, আর এই প্রাণ, শ্বাস প্রশ্বাসটা হচ্ছে সবিকার, দৃশ্য এবং জড়, আমি এটা নই। এটাকে বললাম প্রাণময়, প্রাণময় কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ। আমরা আরও গভীরে প্রবেশ করি। দেখুন নিজের ভেতরে সিনেমার মতন কত চিন্তা, কত রকম অনুসন্ধান, কত কথাবার্তা চলছে মনের মধ্যে। চ্যাটারিং মাইন্ড, এটাও সবিকার, আমি নির্বিকার। এটাও দৃশ্য, আমি দ্রষ্টা। মনের প্রত্যেকটা বৃত্তি, মনের প্রত্যেকটা চিন্তা জড়, তার নিজস্ব চৈতন্য কিছু নেই। আমার আলোকে আলোকিত, আমার চৈতন্যে উদ্ভাসিত, আমি চেতন, ওটা জড়। অতএব মন, সমগ্র মন, তার যত চিন্তা, যত অ্যাংজাইটি, যত ফিয়ার, যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা, যত স্মৃতি, হ্যাঁ, যত বুদ্ধি, ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, আমি কোনোটাই নই। ওগুলো আছে, আমি তাদের দ্রষ্টা। আমি মন নই। তাহলে আমি কে? মনটা হয়ে গেল মনোময় কোষ। আমরা আরও ভেতরে প্রবেশ করছি। বুদ্ধি, মনেরই আরেকটা বিভাগকে নাম দিয়ে দিচ্ছে বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এই বুদ্ধি কত জিনিস শিখেছে ছোটবেলার থেকে, কত জিনিস বুঝতে পারেনি, তারপরে বুঝেছে, হ্যাঁ, এখনও বোঝার চেষ্টা করছে। এটাও একটি যন্ত্র। এটা সবিকার, আমি নির্বিকার। এটা দৃশ্য, আমি দ্রষ্টা। একটা জিনিস, বুদ্ধিটাও একটা সূক্ষ্ম জিনিস, একটা পিস অফ ইকুইপমেন্ট। এটা জড়, আমি চেতন। অতএব আমি বুদ্ধি নই, বুদ্ধিটা হয়ে গেল বিজ্ঞানময় কোষ। আমি আরও গভীরে প্রবেশ করলাম। এবার অনুভব করুন, জগৎকে আমি দেখতে পাচ্ছি না। আই ডু নট সি এনিথিং, হিয়ার, স্মেল, টেস্ট, টাচ এনিথিং। আই অ্যাম নট থিঙ্কিং অফ এনিথিং। আমি কোনো স্মৃতি কাজ করছে না, আমি কোনো চিন্তা করছি না, আগে কি হয়েছে, পরে কি হবে, কোনো চিন্তা নেই। আমার নাম পর্যন্ত আমি ভুলে গেছি, কিচ্ছু জানি না, আমি কিচ্ছুই চিন্তা করছি না। লেট গো অফ এভরিথিং। আমি যে এই প্রসেসটা করছি, এই চিন্তাটাকেও ছেড়ে দিন। একটা গভীর স্থিরতা, গভীর ব্ল্যাঙ্কনেস, এটা আনন্দময় কোষের একটা আভাস। কিন্তু এটাও আমি দেখতে পাচ্ছি, এটাও একটা জিনিস, এটা দৃশ্য। সব বৃত্তির অভাব, সেটাও দৃশ্য, সেটাও জড়। আর সেই
অবস্থার পরিবর্তনও হবে, আরেকটু কিছুক্ষণ পরে আবার জেগে উঠবে মানুষ। তো সেটা হচ্ছে সবিকার, আমি নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন, ওটা হয়ে গেল আনন্দময় কোষ। তাহলে না হম अन्नमय कोश, प्राणमय कोश, मनोमय कोश, विज्ञानमय कोश, आनंदमय कोश, पंचकोश विलक्षणोहम, पाँचटी कोष থেকে আমি আলাদা, এটা পরিষ্কার হয়ে গেল, বুদ্ধিতেই পরিষ্কার হয়ে গেল, বুদ্ধি এসব বিচার করছে। এইবার সেইখান থেকে ওই দশমস্তমসির মতন তুমি দশম, এইভাবে লেট মি টার্ন। কে দেখছে? এই যে অন্ধকার স্থির কিছুই নেই, সেটা কে দেখছে? তাকে আমি অবজেক্টিফাই করতে পারি না, আমি সেই দ্রষ্টা, আনন্দময়ের দ্রষ্টা, বিজ্ঞানময়ের দ্রষ্টা, মনোময়ের দ্রষ্টা, প্রাণময়ের দ্রষ্টা, হ্যাঁ, আমি অন্নময়ের দ্রষ্টা। এই পাঁচটি কোষের সাহায্যে আমি জগতের দ্রষ্টা। এই দ্রষ্টাতে কোনো চিন্তা নেই, এই দ্রষ্টাতে কোনো ইন্দ্রিয় গ্রাহ্য কোনো রকম পারসেপশন নেই, শুধু চৈতন্য। ঠাকুরের ভাষায় যা আছে তাই চৈতন্য। তাকে অবজেক্টিফাই করবেন না, তাকে নাম নাইবা দিলেন, কিন্তু আমি সেই। একটা ভেবে দেখুন, হ্যাঁ, যে আচ্ছা কোনো চিন্তা ছাড়া, কোনো মেমোরি ছাড়া, জগৎ ছাড়া শুধু আমি ওই রকম আছি, তখন আমার কি চাই? কিছুই নয়। তখন আমার কিসের ভয়? কোনো ভয় নেই। কিসের এক্সপেকটেশন? কোনো এক্সপেকটেশন নেই। কিসের দুঃখ? কোনো দুঃখ নেই। আমি আছি বলেই তো সব প্রকাশিত, পঞ্চকোষ প্রকাশিত, জগৎ প্রকাশিত। আমি না থাকলে কোনো কিছু প্রকাশিত হতো না। তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাসা সর্বমিদম বিভাতি। That shining, everything is lit up by its light, everything here shines. আমি প্রকাশিত বলে সব কিছু উদ্ভাসিত, আমার দ্বারাই এই সকল প্রকাশিত, আমার আলোকের দ্বারা। আমার আলোক মানে আমি আলোক, আমি প্রকাশ, আমি চৈতন্য। এবার চোখ খোলার আগে ওই যে পঞ্চকোষের দ্রষ্টা আমি, এটা লক্ষ্য করার ব্যাপার। যখন চোখটি খুলব, আমি যখন অনুভব করব মন, বুদ্ধি, প্রাণ, শরীর এবং এই হল, বিশ্বব্রহ্মাণ্ড, জীবন, তখনও কিন্তু সেই দ্রষ্টা আছে। এবার ধীরে ধীরে আমরা চোখ খুলব। এই দেখুন, সেই চৈতন্যের সামনে এই সব, এই সিনেমা আবার চলে এলো। যে চৈতন্য সেই গভীর অন্ধকারে শান্ত অবস্থায় ছিল, যখন মন কাজ করলো, বুদ্ধি কাজ করলো, প্রাণের আমার সংজ্ঞা এলো, শরীরের সংজ্ঞা এলো এবং বাইরের জগৎ দেখলাম, সেই চৈতন্যই কিন্তু এখন আছে। এটা ধরতে হবে। সেই চৈতন্য যে ধোপা যেমন সেই হিরে দিয়ে কাপড় সে ঘষে ঘষে পরিষ্কার করত, সেই চৈতন্যই দিয়ে আমি জগৎ দেখছি। এটা সেই হিরে, সেই চৈতন্যটাই হচ্ছে সেই হিরে। Now the point here is appreciate the intrinsic nature of that consciousness. As that consciousness, as just that consciousness, you have no problem. বার্ধক্য কোথায় আছে? শরীরে আছে। ক্ষুধা কোথায় আছে? প্রাণে আছে। ডিপ্রেশন কোথায় আছে? মনে আছে। আমি বুঝতে পারছি না, আমি মানে আমার বুদ্ধি কাজ করছে না, কোথায় আছে? বুদ্ধিতে আছে। চৈতন্যে নেই, আপনাতে নেই ওগুলো। ভালো মন্দ যা পঞ্চকোষে আছে, আমার মধ্যে নয় কিন্তু।
আমি পঞ্চকোশ বিলক্ষণ আত্মা, পঞ্চকোশের দ্রষ্টা আত্মা আমি, পঞ্চকোশের অনুভাবিতা প্রকাশক আত্মা আমি, কিন্তু তার থেকে বিলক্ষণ। একজন সাধু ওখানে বলল অদ্বৈত বেদান্ত কিভাবে কাজ করে। जो जहां की चीज है महात्मा जी उसको वहीं रहने दो, প্র্যাকটিক্যাল ইউজ অফ অদ্বৈত। যেটা যেখানকার জিনিস ওটাকে ওইখানে রাখবে। ঠাকুর এটা খুব জোর দিতেন তার ঘরে, যেটা যেখানে আছে সেটা সেখানে রাখতে। একবার একজনকে বলছেন, আচ্ছা যাও তো ওই বটতলা না ঝাউতলায় ওরা পিকনিক করেছিল, তো সেখানে গিয়ে দেখবে কিছু ভেজিটেবল কাটিং পড়ে আছে, তার তলায় আমার ছুরিটা রাখা আছে। সে গিয়ে ঠিক ওটাকে উদ্ধার করে আনলো। আপনি জানলেন কি করে? বলছে এসছিল একজন, ওরা পিকনিক করতে এসছে দক্ষিণেশ্বরে, বলে একটা আপনার কাছে ছুরি হবে? সে ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, বলে শশা কাটার জন্য একটা ছুরি চাই। আমি দিলাম। তার মুখ চোখ দেখে তাকে দেখে বুঝেছি মানে কি, সে পিকনিক করতে এসেছে কিন্তু ছুরি আনতে ভুলে গেছে। তাহলে তার চরিত্রটা কেমন? সে নিশ্চয়ই আমাকে ফেরত দিতে ভুলে যাবে। ঠিক ফেরত দিতে ভুলে গেছে। সে যেই কাটা হয়ে গেল সেখানে রয়ে গেল ছুরিটা, সেই সব পিলিংসের মধ্যে। জো যাহা কি চিজ হ্যায় উসকো ওয়हीं রাখিয়ে। হ্যাঁ, আমি আগে খুব খুশি ছিলাম, কিন্তু বার্ধক্য ওফ। আমাদের একজন আছেন ওখানে সিনিয়র মেম্বার বেদান্ত সোসাইটিতে নিউ ইয়র্কে, বিল কনরাড। তার এই মাসে 100 বছর বয়স হবে। তো তিনি আমাদের বলেন, স্বামী পবিত্রানন্দজির শিষ্য, তিনি বলেন ওল্ড এজ ইজ নট ফর সিসিস স্বামী। ওল্ড এজ ভীতুদের জন্য বার্ধক্য নয়, বার্ধক্য তারা সহ্য করতে পারবে না। হ্যাঁ, স্ট্রং পারসনস অনলি ওল্ড এজ সহ্য করতে পারবে, মানে ওল্ড এজটা এতই কষ্টকর। আর ওখানে সিস্টেম হচ্ছে, যদি 911 টিপে দেওয়া হয়, ওই 3 থেকে 4 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসবে, ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স সব চলে আসবে। তখন আমি 2 বার করেছি, নিজের জন্য নয়। একবার একজন অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তার জন্য ডাকলাম। তারপরে সে অদ্ভুত কাণ্ড, ম্যানহাটনের মাঝখানে সন্ন্যাসী ডাইরেকশন দিচ্ছেন অ্যাম্বুলেন্সকে কোথায় যেতে হবে। তো দেখলাম সেই বৃদ্ধ মানুষ, শেষে উনি এখন একটা অ্যাসিস্টেড লিভিং ফ্যাসিলিটিতে গেছেন। শেষে যখন ছিলেন আমাদের আশ্রমের পাশের বাড়িতে, শেষের দিকে উনি অ্যাম্বুলেন্সটাকেই ওই উবেরের মতন ব্যবহার করতে আরম্ভ করে দিয়েছিলেন। যেখানে যাওয়ার দরকার ওই 911 থেকে অ্যাম্বুলেন্সে উঠে পড়লেন। তো এখন ভালোই আছেন। বার্ধক্য কিন্তু শরীরের, ঠিক কথা। বার্ধক্য ইটস এ ভেরি ডিফিকাল্ট টাইম। তাই জন্য বলছেন দুঃখের স্বরূপ কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি। বার্ধক্য হচ্ছে দুঃখ, শরীর খারাপ হওয়া দুঃখ, মৃত্যু হচ্ছে দুঃখ, আর তার জন্য জন্মটাও দুঃখ, কারণ জন্ম দিয়ে তো এগুলো সব আসছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুসন্ধানম এতদ জ্ঞানমিতি প্রোক্তম। বলছে জ্ঞান মানে প্রথমে দেখতে হবে যে এগুলো দুঃখ। গান গাইছিলেন, যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা। বোঝা লাগতে হবে, প্রবলেমটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। বাট দ্য প্রবলেম ইজ ইন দ্য বডি, অন্নময় কোষে, আমাতে নয়। আচ্ছা, ক্ষুধা তৃষ্ণা শরীর খারাপ এগুলো প্রাণময় কোষের, ভালো মন্দ সব ওই অন্নময় প্রাণময়, আমাতে নয়। মনের মধ্যে ডিপ্রেশন, ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, এটা ভালো নয়, ওটা ভালো, এগুলো মনের মধ্যে। বারণ করছি না যে আছে বলে, কিন্তু আছে, সেগুলো মনে আছে, এইখানে আছে, আমার মধ্যে নেই। এটা যে কত বড় ফ্রিডম! পঞ্চকোষে আমাদের সকল সমস্যা, ভালো মন্দ সব কিছু সেখানে, সেগুলো থাক সেখানে, কিন্তু আমার নয় সেগুলো। মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করছেন, সারা রাত অ্যাজমাতে কষ্ট পেয়েছেন, অ্যাজমার কষ্ট চলছে, তাকে বিছানায় বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে বসানো হয়েছে। তখন উনি প্রেসিডেন্ট বেলুড় মঠের। সকালবেলা সাধুরা আমরা প্রণাম করতে যখন যাই প্রেসিডেন্ট মহারাজকে, সেরকম সাধুরা তখনকার দিনে গেছে। মহারাজ আজকে আপনি কেমন আছেন? বলছি আমি ভালো। না মানে আমরা শুনলাম আপনার সারা রাত কষ্ট হয়েছে। তখন উনি বলছেন, ও তুমি বলছো শরীরটা একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয়। তার মানে উনি শরীরটাকে, শরীর খারাপ, অ্যাজমা, সেটা শরীরের মধ্যে, প্রাণের মধ্যে, আমার কিছু না, আমি ভালো আছি। তুমি শরীরের বিষয়ে জিজ্ঞেস করছো, শরীর একেবারে ভালো নেই। এটা আমরাও বলতে পারবো, जो जहाँ की है उसको वहीं रहने दो। द्रष्टा चैतन्य, किंतु इट्स फ्री ऑफ इट। One very important fact of Vedanta, thing to know about Vedanta is
হোয়াট ইজ ডান ইন প্র্যাকটিস মাস্ট বি ক্যারিড অন ইনটু লাইফ। বেদান্ততে এটা খুব সুবিধে, যেটা প্র্যাকটিস আর লাইফের মধ্যে মার্জিন নেই, কোনো বর্ডার নেই। এই যে আমরা দেখলাম, একটা প্র্যাকটিস করলাম তো, আমি চৈতন্য, শরীর মন নই, ওই চৈতন্য যদি আমি নির্ধারিত করেছি, কোনো সন্দেহ হবে না এই চোখ খুলে আমি যে কথা বলছি, এই জীবনের মধ্যে ইনভলভ, সেই একই চৈতন্য আছে এখন। আর সেটার যে ট্রাবল ফ্রি নেচার ছিল, সেই অবস্থাতে দেখেছিলাম তার কোনো সমস্যা নেই, তার এখনো কোনো সমস্যা নেই, এখনো কোনো সমস্যা নেই। হ্যাঁ, সংসারের লেভেলের সমস্যা আছে, সেগুলোকে নাও আই ক্যান ডিল উইথ ইট, আমার কিছু যায় আসে না। এবার যতটা পারি আমি করব। তারপরে ঈশ্বরের সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, পঞ্চকোষ তিনি দিয়েছেন, যতদিন তিনি লোন দিয়েছেন তা চলছে, একদিন চলবে না। আমার আগেও কিছু নয়, পরেও কিছু নয়। রামকৃষ্ণানন্দজি তখন চেন্নাই রামকৃষ্ণ মঠে আছেন, মেড্রাসে। তো আমেরিকার থেকে একজন মেম সাহেব এসেছিলেন, সিস্টার দেব মাতা। তো মাতাজি ওনার ওখানে থেকে খুব কাছ থেকে তাকে দেখেছেন। তো রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ তার যে স্ট্রাগল, ওই মেড্রাসে মঠ করার জন্য কত কষ্ট পেয়েছেন, মানে সেগুলো পড়ার মতন, কোনো সাপোর্ট নেই। আর সেই ম্যাড্রাসের এই যে গরম, এটা কি ভাবছেন, সে ম্যাড্রাসে আরও বেশি গরম, তখন কোনো ইলেকট্রিসিটি, ফ্যানেরও ব্যাপার নেই। সেই অবস্থাতে খাওয়া দাওয়াও ঠিক ছিল না। এক সময় যেমন উনি প্রতিদিন ঠাকুরকে ভোগ দিতেন, একদিন কিচ্ছু নেই, মঠে কিচ্ছু নেই। তো উনি বলছেন, উনি ঠাকুরকে বকছেন যে তুমি আমার পরীক্ষা নিচ্ছ, দাঁড়াও। বলছে আমি সেই সমুদ্রের ধারের বালির থেকে নাড়ু তৈরি করে তোমাকে খাওয়াবো, আমি নিজেও সেটা খেয়ে থাকবো। ঠাকুরের ছবি দেবেন, উনি করতে একদম উদ্যত। তখন হঠাৎ সেই সময় একজন ভক্ত অনেক মিষ্টান্ন খাবার টাবার নিয়ে হাজির। কিন্তু এই যে ওনার স্ট্রাগলগুলো, উনি ক্লাস করতেন, বেদান্ত পড়াতেন, কোনো সময় কেউ নেই, উনি ওখানে বসে হয় সেদিন লেকচার দিয়ে, পুরো লেকচারটা কাকে দিচ্ছেন, আমি ঠাকুরকে শোনাচ্ছি, কেউ থাকুক আর না থাকুক। আবার কোনো সময় ওখানে গিয়ে বসে ধ্যান করে ফিরে আসতেন। কোনো সময় বৃষ্টি হয়েছে, কোমর অবধি জল, কেউ আসেনি, উনি ধুতিটাকে হাফ করে ওই জলের মধ্যে গিয়ে ওখানে বসে ক্লাস, ফাঁকা হলে কি একজন দুজন বসে আছে, ক্লাস করে আবার ফিট। এরকম অনেক, টাকা পয়সার তো সমস্যা ছিলই। এসব সব শুনে সিস্টার দেবমাতা বলছেন, আই ফিল সরি দ্যাট সাচ আ সেন্টলি সোল লাইক ইউ হ্যাজ টু সাফার সো মাচ। আপনার কেন এত কষ্ট? আপনি মহাপুরুষ, আপনি সাধু মানুষ, আমার খুব কষ্ট হচ্ছে, কেন ঈশ্বর আপনাকে এত কষ্ট দিচ্ছেন? তখন বলছেন, হি বিকেম এক্সাইটেড, শশী মহারাজ উত্তেজিত হয়ে বলছে, তুমি কি বলছো? আমার অনন্ত জীবন, আমার শান্ত অনন্ত চৈতন্য, আমার জীবন অনন্ত। লেট হিম প্লে অ্যাজ হি উইল উইথ দিস লিটল লাইফ অফ মাইন্ড। এই ছোট্ট একটা জীবন তিনি সৃষ্টি করে দিয়েছেন, তাতে দিয়ে তিনি যা করতে চান করুন না, তিনি লীলা করছেন করুন, আমার কিছু ক্ষতি হচ্ছে তে? আমি তো অনন্ত, আমরাও সেই অনন্ত, সেই চৈতন্য, দ্রষ্টা চৈতন্য, যেটাকে আমরা পঞ্চকোশ বিলক্ষণ আত্মা ধরলাম, সেই অনন্ত। কোনো দুঃখ কষ্ট এখনই নেই। আমি বলছি না যে শরীরে রোগ জ্বালা নেই, আছে, আশেপাশে অন্যদের ব্যবহার, এই জগতের সমস্যা আছে, কিন্তু আপনি যেটা, ইউ অ্যাজ সাচ, আত্মা, কোনো কষ্ট এখনই নেই, আর সেটা অনুভব করা যায়। এবার এতক্ষণ যা হলো, এটা কিন্তু অদ্বৈত নয়। যারা তৈত্তির উপনিষদ ভাষ্য পড়েছেন, ওরা লক্ষ্য করবেন আমি কিন্তু শাস্ত্রীয়ভাবে এগোইনি, একটু বলে দেওয়া দরকার এখানে। অদ্বৈত হচ্ছে একত্ব। এখানে তো আমরা আলাদা করলাম, শুধু পঞ্চকোষ থেকে আমি আলাদা, আমি শরীর নই, আমি মন নই, এই করে আমি চৈতন্য। এটা তো একটা বিরাট বড় স্টেপ। শঙ্করাচার্য যখন গাইছেন চিদানন্দ রূপ শিবোহম, এখন আমরা বুঝতে পারবো উনি কি গাইছেন। উনি প্রথমেই বলছেন না চিদানন্দ রূপ শিবোহম, মনোবুদ্ধিহংকার চিত্তানি নাহম, ন চ শ্রোত্র জিহ্বে, ন চ ঘ্রাণ নেত্রে, ন চ ব্যোম ভূমির, ন তেজো ন বায়ু, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। সেটা আমরা কিন্তু এখনই বলতে পারি। এই যে দশম ব্যক্তির গল্পটা করে ওই আনন্দময় থেকে ওইখানে ঘুরপাক খেলে আমরাও বলতে পারি চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, কিন্তু এর পরেও এগোতে হবে। আচ্ছা বলি, এই পঞ্চকোষের মধ্যে আমি চৈতন্য, ঠিক আছে, বোঝা গেল।
তাহলে এই তো অনেকগুলো পঞ্চকোষ বসে আছে, প্রত্যেকটার মধ্যে আলাদা করে চৈতন্য আলাদা নাকি এক? শ্রীকৃষ্ণ বলছেন ত্রয়োদশ অধ্যায়তে, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই সকল ক্ষেত্রের মধ্যে হে অর্জুন একজনই আছেন। কে সে? তিনি আছেন। প্রথমে যে মহারাজ প্রণাম মন্ত্র বললেন আজকে সকালবেলা, বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, এই পঞ্চকোশ বিলক্ষণ আত্মা, দ্রষ্টা আত্মা, চেতনা আত্মা যেটা সবাইকার মধ্যে আছে, কে? তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন আমি সেটা। এখানে একজনই আছেন, সেই একজনই এই সামনে এতগুলো শরীর ধারণ করে বসে আছেন, এই এতগুলো চোখ দিয়ে দেখছেন, এতগুলো কান দিয়ে শুনছেন, একজনই আছেন এখানে। এই হচ্ছে অর্জুনের বিশ্বরূপ দর্শন, যেটা আমরা খণ্ডিত খণ্ডিতভাবে জন্ম জন্মান্তরে স্লাইস বাই স্লাইস এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি একটু 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 করে। যখন অর্জুন চাইলেন তখন শ্রীকৃষ্ণ নিজের বিশ্বরূপ দেখালেন। মানে কি? এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু আমাদের এই জাগতিক বিশ্ব নয়, অন্য অন্য স্বর্গ দেবতারা যারা আছেন, দানবরা যারা আছেন, যাই থাকুক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, আর হোয়াট ওয়াজ ইন দ্য পাস্ট, হোয়াট উইল বি ইন দ্য ফিউচার, সমগ্র একত্র করে সামনে দাঁড় করালেন। তাই জন্যই তো অর্জুন এরকম পুলকিত হয়ে বলছে, অল মাই হেয়ার্স আর স্ট্যান্ডিং অন দ্য এন্ড। হোয়াট আ ভিশন দ্যাট ইজ। এই ভিশনটা কিন্তু আমরা সবসময় দেখছি, আমরা সবসময় দেখছি। প্রভু আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, কোটি কোটি মুখ দিয়ে দেখছেন আমাদের, কোটি কোটি চোখ দিয়ে দেখছেন, কোটি কোটি কান দিয়ে শুনছেন, কোটি কোটি হাত দিয়ে মুখ দিয়ে খাচ্ছেন। আমাদের সামনে সারাক্ষণ জল জল করছে এই দৃশ্য। তিনি আছেন, সেই চৈতন্যই আবার আমি, তার অংশ নই। লিটারালি দ্যাট সেম থিং। তত্ত্বমসি মানে ত্বম ততেব তত্ত্বমেব। তুমি সেই চৈতন্য, সেই চৈতন্য তুমি। এই এখনই, right now we are in the presence of the Lord. What a stunning philosophy. বহু চৈতন্য নয়, we are all one consciousness. এটা একটু বলে দিই, যেটা শাস্ত্রীয়ভাবে যদি এটাকে পড়াতাম তাহলে এইভাবে হতো। ওরা যখন অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ করছে, অরিজিনালি যদি উপনিষদে যান, তারা করেছে কি, আগে আমি অন্নময় নয় এটা বোঝার আগে ওরা করছে কি, অন্নময়টাকে এক করে দিচ্ছে। শুধু এই শরীর নয়, দ্য হোল ইউনিভার্স ইজ ওয়ান ওশান অফ ম্যাটার। স্বামী বিবেকানন্দ এখানে বলছেন, দের ইজ ইউনিটি এট দ্য লেভেল অফ ম্যাটার অলসো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা জড় পদার্থের সমুদ্র, যেমন সমুদ্র যেমন অসংখ্য ঢেউ, এখানেও অসংখ্য শরীর, অসংখ্য চেয়ার টেবিল, অসংখ্য জিনিস আছে এখানে। এটা ওশান অফ ম্যাটার ওয়ান। এবার প্রাণের লেভেলে গিয়ে, আমি ম্যাটার নই, আমি প্রাণ, প্রাণের লেভেলে গিয়ে ইটস অ্যান ওশান অফ প্রাণ, ইটস অ্যান ওশান অফ এনার্জি। এখানে বায়োলজিক্যাল এনার্জি আমাদের মধ্যে, এই ইলেকট্রিক্যাল এনার্জি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই শক্তির খেলা চলছে। ওশান অফ ম্যাটার, ওশান অফ এনার্জি। আরও এগিয়ে গেলাম, অ্যান ওশান অফ মাইন্ড, একটা কসমিক মাইন্ড। শুধু আমার মন আমি নয়, এই সমগ্র মন, এর থেকে ঊর্ধ্বে গেলাম সমগ্র বুদ্ধি, এর থেকে ঊর্ধ্বে গেলাম যেটা হচ্ছে সমগ্র কারণ শরীর কিংবা মায়া বলে, তার থেকে ঊর্ধ্বে গেলাম আমি এক চৈতন্য। অলরেডি ওয়াননেস ইজ এস্টাবলিশড অ্যাট দ্য লেভেল অফ অন্ন প্রাণ, অন্ন ম্যাটার, প্রাণ ভাইটাল এনার্জি, মন মাইন্ড, বুদ্ধি ইন্টেলেক্ট, অ্যান্ড যে আনন্দময় যেটা হচ্ছে কারণ কিংবা মায়ার লেভেলে। সব জায়গায় একত্র করতে করতে গিয়ে যখন পৌঁছাবে এক চৈতন্যতে পৌঁছাবে। এ পরবর্তীকালে বলতে হবে না যে আমরা সব এক চৈতন্য। আমাকে একজন অধিকার সাধু বললেন, উনি বাঙালি কিন্তু ওখানে হিমালয়তে অনেক দিন আছেন। উনি বললেন, মহারাজ আপনি যা করছেন, এই দুটোকে আলাদা করছেন, হ্যাঁ এটা এত ভালোভাবেই করছেন, পরে একত্ব করতে আপনাকে বেগ পেতে হবে। অদ্বৈত তো একত্ব, সেই উই আর অল ওয়ান কনসিয়াসনেস। আর এই ওয়ান কনসিয়াসনেস একটাই, আমরা সবাই এখানে একজনই আছে, প্রভুই এখানে আছেন, আর কেউ নেই। আর এই ওয়ান কনসিয়াসনেস প্লেয়িং ইন সো মেনি ওয়েজ। তাহলে এই জড় জগৎটা কি, এই টেবিলটা কি, এই যে ফ্যান হল, এগুলো কি? এগুলো হচ্ছে একই কনসিয়াসনেসের প্রকাশ, বিবর্ত মাত্র।
যেমন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের একটা জগৎ দেখি, তেমন ওই কনসিয়াসনেসই যেন নিজেকে স্বপ্নের মতন দেখছে এই বিশ্বব্রহ্মাণ্ড। এই হলো বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য, এই হলো আমাদের জীবনের রহস্য। আর এইখানেই পূর্ণত্ব, এখানেই তৃপ্তি। এরপরে এই জীবনটা কেটে যাবে, তাতে আমার কি? 1000টা জীবন কেটে গেছে, এরপরে আরও 1000টা কাটুক, যাতে কিচ্ছু যায় আসে না। এখন আমরা সেই বস্তুর কথা বলছি। স্বামী বিবেকানন্দ বলছে একটি বিশাল বড় মোষ ছিল, তা মোষের শিঙের ওপরে একটা মশা এসে বসেছে। বসার পরে কিছুক্ষণ পরে তার গ্লানি হয়েছে। বলছে, মোষটাকে জিজ্ঞেস করছে, স্যার আপনাকে না জিজ্ঞেস করে বসেছি, সরি স্যার, আপনার কষ্ট হয়েছে? তখন মোষ বলছে, আরে তুমি আছো, আমি তো বুঝতেই পারিনি, তুমি কোনো ব্যাপার নয়, তুমি তোমার পুরো কুটুম্ব নিয়ে, তোমার ফ্যামিলি নিয়ে এসে বসে যাও ওখানে, আমার কিচ্ছু যায় আসে না। তো এই জন্য সেই রকমভাবে মশারূপী যে সংসার, হ্যাঁ, আপনাকে বলবে আত্মারূপী যে প্রকাণ্ড মোষ, তাকে বলছে, এই আপনাকে বড় কষ্ট দিলাম। আর আমরা বলতে পারবো, কোনো কষ্ট নয়, তুমি আরও 1000টা সংসার নিয়ে এসো, কিচ্ছু যায় আসে না আমার। আমি এরকম অনেক জীবন দেখেছি, আরও দেখে যাব, আমি যেমন ছিলাম তেমনই আছি। বিবেক চূড়ামণি শেষের দিকে যে শিষ্য, তার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তার কেমন মনে হচ্ছে, একটা অপূর্ব শ্লোক, অনেকগুলো শ্লোক আছে, অপূর্ব শ্লোকে সে গুরুকে বলছে, আমার কেমন মনে হচ্ছে। আকাশবল্লেপ বিদূরগোহম আদিত্যবৎ ভাস্য বিলক্ষণোহম আহার্যবৎ নিত্য বিনিশ্চলোহম অম্ভোদেবৎ পার বিবজ্জিতোহম। বলছেন, আকাশ, সূর্য, পাহাড় এবং সমুদ্র, 4টে উদাহরণ। হ্যাঁ, আর এগুলো ভালো করে শুনে রাখা দরকার। যখনই জীবনে কষ্ট ধাক্কা আসবে, এই 4টেকে মনে রাখতে হবে। আমি পড়ছিলাম তখন এতে মায়াবতীতে, 4টের মধ্যে 3টেই আমার সামনে ছিল। সূর্য ছিল সামনে, বিশাল পাহাড়, হ্যাঁ, আর তারপরে আকাশ তো আছেই। বলছে কেমন? আমি সেই আত্মা, সেই চৈতন্য, সেই অস্তিত্ব যে আকাশের মতন লেপ, কোনো তার মধ্যে ময়লা আসে না। দেখছি মায়াবতীর আকাশ, কখনো ওখানে ফরেস্ট ফায়ার হচ্ছিল, ধোঁয়াতে ভর্তি, আবার কিছুক্ষণ পরে চলে গেল, মেঘ এসে গেল, বৃষ্টি হলো, গর্জন হলো, হাওয়া চললো, আবার সেটা চলে গেল, নীল ঝলমলে আকাশ, রাত্রিরে তারাতে ঝলমল করছে আকাশ, মিল্কি ওয়ে দেখা যায় ওখানে। আকাশ কিন্তু এক, তাতে ধোঁয়াতে কোনো পলিউটেড হলো না, আকাশটা পলিউটেড হলো না, অ্যাটমসফিয়ার পলিউটেড হয়। মেঘ এলো, তাতে আকাশের কিছু যায় আসে না, গর্জন এলো, তাতে আকাশে কিছু যায় আসে না, বৃষ্টি পড়লো, শিলাবৃষ্টি, প্রচণ্ড শিলাবৃষ্টি হলো, এই বড় বড় সব, বাইরে গেলে মাথা ফেটে যেত, বিশেষ করে টাক মাথা তো ফেটেই যেত। তো শিলাবৃষ্টি হলো, আকাশের কিচ্ছু যায় আসে না। আকাশবৎ লেপ বিদূরগোহম, কোনো লেপ লাগে না। সংসারের অনেক দুঃখ কষ্ট এলো, অনেক সূচি অসুচি, ভুল ভ্রান্তি, পাপ পুণ্য অনেক এলো আর গেল, কিচ্ছু যায় আসে না, আপনি যেমন কি তেমন আছেন, ওই আত্মা চৈতন্য। আদিত্যবৎ ভাস্য বিলক্ষণোহম, শিষ্য বলছে সূর্য যেমন সারা জগৎকে প্রকাশিত করছে। আমি তখন পাহাড়ে বসে দেখছি, ঝলমল করছে সূর্য, চারিদিকে দূর দূরান্ত পাহাড়, আর দূরে সেই হিমালয়ের স্নোপিক, মাঝে মাঝে একটু দেখা যায়, এই সময়, অন্য সময় দেখা যায়, সব কিছু প্রকাশিত করছে। আলো কিন্তু সেই যা প্রকাশিত করছে তার থেকে আলাদা, আনটাচড। আপনি জগতের দৃশ্যকে প্রকাশিত করছেন, তাতে ইউ আর নট টাচড বাই ইট। ভাস্য বিলক্ষণোহম। এবং আহার্যবৎ, এটা একটা শব্দ, পর্বতকে আহার্যবৎ, আহার নয় আহার্যবৎ, যাকে শিফট করা যায় না, নিত্য বিনিশ্চলোহম, আমাকে কেউ নাড়াতে পারবে না। জগৎ, হ্যাঁ, মানুষের জন্ম হয়, বার্ধক্য আসে, মৃত্যু হয়, লোকে আমার জীবনে এসেছিল, চলে গেছে, নূতনরা এসেছেন, তারাও একদিন চলে যাবে, আমি কিন্তু আসিও না, যাইও না। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় হয়ে যাবে, আমি ঠিক আছি। নিত্য বিনিশ্চলোহম, আমি সেই সৎ। একজন উত্তরাখণ্ডের সন্ন্যাসী, তিনি খুব বড় জ্ঞানী ছিলেন, তাকে আমি দেখেছি কয়েকবার, রামানন্দ সরস্বতী। তো তাকে একবার
আমাদের কঙ্খলে হাসপাতালে ওনার অপারেশন হয়েছিল পেটের, তারপরে উনি ছাড়া পেয়ে তো উনি আশ্রমে এসছেন, উনি পড়াবেন। তা আমরা সবাই বসে আছি, এটা হচ্ছে সাধনা সদন বলে যেটা হরিদ্বার কঙ্খলে আছে। আমরা বসে আছি, উনি সামনে এসে বসলেন। ওই অপারেশনের পরে প্রথম ক্লাস হবে, তো খালি গায়ে একটু চাদরটা দেওয়া আছে, একটা খাটিয়ার ওপরে বসলেন। বসে দেখলাম পুরো বুকটা পেটটা ঘামে ভরে গেছে, মানে ভেতরে ব্যথা হচ্ছে, খুব হয়তো অস্বস্তি হচ্ছে। তো কেউ বললো, মহারাজ আপনি রেস্ট করুন, এই সবে অপারেশন হয়েছে, দরকার নেই আপনার। তার সুন্দর গল্প বললেন আরে শোনো, একটা ওর খুব সুন্দর মিষ্টি গ্রাম্য হিন্দি আর কি, একটা উট ছিল। সেই উটটা একজন সে বুড়ি মানুষ থাকতো গ্রামে, সে একটু কিচেন গার্ডেনের মতন সবজি করতো। আর সে করতো কি, পাখিকে এসে খেয়ে যাবে বলে সে একটা ওই ডালডার টিন, সেটাকে বাজাতো ঠং ঠং করে, যাতে পাখিগুলো পালিয়ে যায়। সে তার যে ছোট বাগিচায় গার্ডেনে, উনি আমার খুব সুন্দর মিষ্টি হিন্দিতে বলতেন, ও বুড়িয়া এক টিনা বাজাতি থি, ডালডার টিন হয় সেটা বাজাচ্ছে। উটটা এসে এবার সেই বাগানে ঢুকে সব সবজিগুলো খেতে আরম্ভ করেছে। তো বুড়িটি এসে সেগুলো আবার ঠং ঠং করে বাজিয়েছে। তখন উট তো কথা বলতে পারে, তো উট বলছে যে अरे बुढ़िया मैं कितने ही युद्ध में था, युद्ध के नगाड़े बजते थे हमारे पीठ पे, हाँ मैं तेरा ये टीना से डरूंगा। তো বলছেন যে আরে তুমি জানো না আমি কত যুদ্ধ করেছি। ওখানে উট যুদ্ধতেও কাজে লাগে, এখনো বিএসএফ এর ক্যামেল কোর আছে। তো আমার পিঠে যুদ্ধের যে নাগাড়া বিরাট বড় ড্রাম বাজানো হতো, তাতে আমার ভয় হয়নি, আর তুমি একটা এই টিন বাজাচ্ছ, আমার তাতে ভয় হবে? তারপরে সেই মহারাজ আমাদের বললেন, আরে আমি সেই বস্তু যার পিঠের ওপরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যায়, আমি পেটের ব্যথার জন্য ভয় পাবো? ক্লাস হবে, বসে তখন ক্লাস হলো, সেই আহার্যবৎ নিত্য বিনিশ্চলোহম। আর বলছেন অম্ভোদেবৎ সমুদ্রের মতন পার বিবর্জিত অহম, অনন্ত, তার যেন কুল কিনারা পাওয়া যায় না। আমি পূর্ণ, অনন্ত, আমার কিচ্ছু অভাব নেই। আর বাইরের এই যে সংসার থেকে যে মনে হচ্ছে কিছু আসছে, সে আমার মধ্যে আসুক, যা আসছে ভালো মন্দ, তাতে আমার কিন্তু কোনো ডিস্টারবেন্স হয় না। আমি বেশি জল এলেও বেশি উপচে পড়ি না, আর জল কম এলেও আমি শুকিয়ে যাই না। আমি পূর্ণ, পার বিবর্জিত অহম, আমার কোনো লিমিট নেই। অনেক দার্শনিক তত্ত্ব আছে, দেশ কাল বস্তু পরিচ্ছেদ শূন্য। আমি হচ্ছি নিত্য, আমি সর্বব্যাপী, আমি অদ্বৈত। এটা হচ্ছে পার বিবর্জিত অহম। কি সুন্দর কথা! আর এগুলো শুধু কথা নয়, এই যখন জীবনের সমস্যা হবে তখন মনে করতে হবে, আচ্ছা এই যে চৈতন্য যে সমস্যাকে অনুভব করছে, এটা কিন্তু শরীর নয়, মন নয়, প্রাণ নয়, বুদ্ধি নয়, সে আনন্দময় কোষ নয়, এই আকাশের মতন নির্লেপ, এই সূর্যের মতন বিলক্ষণ সব জগৎ থেকে, এই পাহাড়ের মতন নিশ্চল, আর এই হচ্ছে সমুদ্রের মতন পূর্ণ। সংসার যা ঢালুক না আমার মধ্যে, কিচ্ছু যায় আসে না। এটা দেখতে হবে। ওয়ান মাস্ট গেট দ্য বেনিফিট ফ্রম দিস। তখনই হচ্ছে সেই যে হিরেটা বিক্রি করে যে কোটি কোটি টাকা পেয়ে গেল, তার সব অভাব মিটে গেল। এই হিরেটা, এর যখন মূল্য বুঝে গেলাম, তার তো একবার বিক্রি করে দিল, আমাদের কখনো বিক্রি হবে না, এই থাকবে চিরকাল। যে স্বামীজি বলছেন, I have taught only the Upanishads in the West. Therein lies all the strength for the world. It is enough for the liberation of mankind. উপনিষদে যা আছে, জীবনকে জীবন সংগ্রামে to face life, the strength that we need, the power that we need, that is there in this Upanishads. এই একত্ববোধ, নিজের অন্তর্নিহিত দেবত্ব, এটা জেনে নিলে তারপরে জন্ম মৃত্যু বন্ধন মুক্তি। গৌড়পাদ আচার্য বলছেন, উইল গিভ লাস্ট ওয়ার্ড টু গৌড়পাদ আচার্য, আসলে কি জানো, এই বেদান্ত, এই উপনিষদ এসব কিছু নয়। কি বলছেন আপনি? বলছেন না নিরোধো না চ উৎপত্তি, না বদ্ধো না চ সাধক, না মুমুক্ষুর না বৈ মুক্তঃ ইত্যেষা পরমার্থতা। যে সংসার কি করে, সংসার থেকে মুক্তি পাবো? বলছে সংসারের কোনো শেষ নেই, না নিরোধ। হ্যাঁ,
হ্যাঁ, যেটার উৎপত্তিই নেই তার আবার শেষ হবে কি? সংসার কখনো হয়ই নি। তুমি তো ব্রহ্ম, সবসময় ব্রহ্মই আছে, কোনো সংসার বলে জিনিসই নেই। না নিরোধ না উৎপত্তি না বদ্ধ। আচ্ছা, এই আমরা আমরা যে বদ্ধ আছি, আমরা মুক্তি চাই, না বদ্ধ, কেউ বদ্ধ নয় না। কিন্তু আপনারা যে মুক্ত মহাপুরুষ আছেন, কেউ মুক্ত নয়। আচ্ছা, যারা আমরা মুক্তির জন্য চেষ্টা করছি, এত মুমুক্ষু, বলছেন কোনো মুমুক্ষু কেউ নেই। এই যে সাধনা করছি আমরা, বেদান্ত শুনতে এসেছি, কেউ বেদান্ত শুনতে আসেনি। এটা কি বলছেন? ইত্যেষা পরমার্থতা, এটাই পরমার্থ সত্য। আর কোনটা? সেই যেটা আমরা দেখলাম, দশম ব্যক্তি ঘুরিয়ে দেখলাম, সেই দৃষ্টির থেকে দেখলে এসব কথা ঠিক, কিন্তু নাহলে মনে হবে পাগলামি বলে। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে তারা আমাদের কৃপা বর্ষণ করুন। এই যে আমাদের সেই যে ধোপাকে হীরের মূল্য চিনিয়ে দিল, তারা আমাদের মধ্যে যে অন্তর্নিহিত মূল্য, আমাদের যে আমাদের হীরের স্বরূপ আত্মা, তার মূল্য আমাদের চিনিয়ে দিতে এসেছেন। আমাদের যে মুক্তি আমাদের নিত্যপ্রাপ্ত, তাকে আমাদের দেখিয়ে দিতে এসেছেন। আমাদের এমন শক্তি দিতে এসেছেন যাতে আমরা জীবন সংগ্রামে অনায়াসে নির্ভীকে এগিয়ে যেতে পারি। আমরা আকাশের মতন স্বচ্ছ থাকতে পারি, সূর্যের মতন বিলক্ষণ বিশ্বব্রহ্মাণ্ডকে আলো দিয়েও নিজে কিন্তু আলোকিত হয়ে, আর কোনো উইদাউট এনি টাচ অব দি সংসার, আমরা পাহাড়ের মতন নিশ্চল হয়ে থাকবো, আছি, সেটা রেকগনাইজ করব। আর সমুদ্রের মতন পরিপূর্ণ হয়ে যাতে থাকতে পারি, যাতে এই চিদানন্দ রূপ শিবোহম আমরা সত্য সত্যই বলতে পারি, শুধু গানের কথা নয়, অ্যাজ আ ফ্যাক্ট। হ্যাঁ, এটা তো ফ্যাক্ট, এটা বলতে পারি। এই তাদের আশীর্বাদ আমাদের সবাইকার ওপরে থাকুক। আর আমি শেষে সবাইকার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে প্রণাম করে শেষ করছি। ধন্যবাদ। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় পূজনীয় মহারাজ এই অদ্বৈত বেদান্তের গুরুতত্ত্বকে বর্ণনা করলেন, এবং নিশ্চয়ই আমাদের চলার পথে আমাদের এই কথাগুলি নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। পূজনীয় মহারাজকে রামকৃষ্ণ মিশন আশ্রম পরিবারের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমরা ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। অনুষ্ঠান আমরা শেষ করব সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন পূজনীয় স্বামী শিবাধীশানন্দজি মহারাজ। আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা লোকেশ্বরানন্দ অডিটোরিয়ামে রয়েছেন, যারা এইখানে রয়েছেন, আপনারা দয়া করে বসবেন, এখনই উঠে যাবেন না। পূজনীয় মহারাজকে তবলায় সঙ্গত করবেন সিদ্ধার্থ ভট্টাচার্য, এবং খঞ্জনীতে সঙ্গত করবেন শ্রী সমীর রানা। আপনাদের উদ্দেশ্যে জানাই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। মহারাজের সঙ্গীত পরিবেশন শেষ হলে লোকেশ্বরানন্দ অডিটোরিয়ামে যারা আছেন তাদের উদ্দেশ্যে জানাই, আপনাদের একেবারে লোকেশ্বরানন্দ অডিটোরিয়ামের যে বাড়িতে রয়েছে, যে বিল্ডিংয়ে রয়েছে, সেই বিল্ডিংয়ের একেবারে দ্বার মুখে অর্থাৎ দরজার কাছে